নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো একটু আগেই কিন্তু আমার বাড়িতে একজন আশাকর্মী এসে এই আয়ুষ্মান ভারতের ফর্মটি দিয়ে গিয়েছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে এই ফর্মের সাথে, সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং প্রতিটা স্টেপ খুবই সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। কোথা থেকে কোন নাম্বারগুলো পাবেন সেটাও কিন্তু আমি বলে দেবো। তো খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ একটি স্টেপ যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো জায়গায় যদি আপনি ভুল ফিল আপ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডটা নাও আসতে পারে। তো ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নেবেন, প্রতিটা স্টেপ খুব সহজ ভাষায় আমি বোঝানোর চেষ্টা করেছি। তো আসুন শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে ফর্মটা দিয়েছে এটা কিন্তু পুরোপুরি অরিজিনাল ফর্ম। এটা কিন্তু কোনো জেরক্স কপি নয়, এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল ফর্ম। আপনার বাড়িতে যেটা দিয়ে যাবে পুরো অরিজিনাল ফর্ম। তো সরকারিভাবেই কিন্তু এটা এসছে। আর এটা কিন্তু আমার ফর্ম, আপনি দেখছেন যেখানে কিন্তু আমার নামটা লেখা রয়েছে। তো একদম উপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আবেদনকারীর যাচাইকরণ ফর্ম। তো এখানে আবেদনকারীর সমস্ত তথ্য কিন্তু এখানে নেওয়া হচ্ছে। তারপর নিচে লেখা আছে পারিবারিক তথ্য সংগ্রহ। তো এখানে কিন্তু পারিবারিক তথ্য সংগ্রহ এখানে করা হচ্ছে এই ফর্মটির মাধ্যমে। তো যেমনটা আমরা দেখেছিলাম যে অন্নপূর্ণা ভান্ডারেও কিন্তু করা হয়েছিল। আর এখানে আপনার ঠিকানাটা দেওয়া আছে, আপনার জেলা, আপনার থানা, আপনি কোথায় ভোট দেন সেগুলো কিন্তু সমস্ত কিছুর ঠিকানাটা এখানে লেখা আছে। আর উপরে এখানে একটা বারকোড দেওয়া রয়েছে, এখানে কিন্তু একটা ইলেকট্রনিক সাইন কিন্তু এই বারকোডের মাধ্যমে করা আছে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা নাম্বার রয়েছে। তো এটা কিসের নাম্বার সেটা কিন্তু এখানে মেনশন করা নেই। আমার মনে হয় এটা ফর্ম নাম্বার। তারপর দেখুন এখানে আমাদের ফার্স্ট যেটা ফিল আপ করতে হবে সেটা কিন্তু এখানে তারিখটা ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবেন? প্রথমে দিন, তো এখানে আজকে 20 তারিখ, এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে ল্যাপটপে। তারপর দেখুন এখানে 6 মাস, মানে এখানে জুন মাস আর এখানে 2026, এইভাবে দিন, মাস, তারপর বছর, এইভাবে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আপনি চাইলে বাংলাতেও করতে পারবেন, আদারওয়াইজ ইংলিশেও করতে পারবেন। তারপর ফার্স্ট যে এখানে এটা আছে সেটা হচ্ছে আবেদনকারীর তথ্য। তো এখানে আধার কার্ডের নাম্বারটা এখানে দেওয়া রয়েছে। অনলি 4 ডিজিট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বাদ বাকিটা কিন্তু এখানে কাটা রয়েছে বা এখানে ব্লার করা রয়েছে। তো এখানে আপনার ফর্মেও কিন্তু এমনটাই থাকবে। তারপর এখানে আবেদনকারীর নাম দেখতে পাচ্ছেন, এখানে আমার নাম দেওয়া রয়েছে, আপনার ফর্মেও দেওয়া থাকবে। তারপর এখানে রেশন কার্ড নাম্বার রয়েছে, মানে আপনার খাদ্যসাথীর নাম্বারটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। সেকেন্ড পার্টে আপনি দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ড বিভাগ দেওয়া রয়েছে। দেখুন এই 3 সম্প্রদায়ের মানুষই কিন্তু এই যে ফর্ম রয়েছে এই ফর্মটা কিন্তু পেয়েছে এবং এটা বাড়ি এসে দিয়েছে। তো কাদের কাদের দিয়েছে? তো এটা হচ্ছে WAY, মানে অন্তর্দায় অন্ন যোজনার আন্ডারে যারা রয়েছে তাদের বাড়ি এসে ফর্মটা দিয়েছে। SPHH, বিশেষ অগ্রাধিকার পরিবার, এদেরকেও কিন্তু বাড়িতে এসে ফর্মটা দিয়েছে। এবং PHH, অগ্রাধিকার পরিবার। তো আমার কিন্তু এই PHH এই কার্ডটা আমার রয়েছে, সেই জন্য কিন্তু আমার বাড়িতে এসে ফর্মটা দিয়েছে। তো অন্যান্য যে সমস্ত বিভাগ রয়েছে তাদের কিন্তু বাড়িতে এসে ফর্মটা দেবে না। তো পরবর্তীতে এখানে আপনি দেখছেন এখানে আধার সংযুক্ত মোবাইল নাম্বার এখানে দেখা যাচ্ছে। তো এখানে আগে থেকেই প্রিন্ট হয়ে এসছে। তো আমার যে মোবাইল নাম্বারটা এখানে উঠে এসছে এটাতে কিন্তু কোনো ধরনের আধার লিঙ্ক করা নেই। আমার আধার লিঙ্ক কিন্তু অন্য মোবাইল নাম্বারে করা রয়েছে। তো এটা কিন্তু কোনো ধরনের প্রবলেম না। তারা কিন্তু এখানে তাদের কাছে যে মোবাইল নাম্বারটা ছিল সেইভাবে কিন্তু দিয়ে দিয়েছে। এটা কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। তারপর এখানে লিঙ্গ তো দেখতে পাচ্ছেন। তারপর এখানে জন্ম তারিখ এটাও কিন্তু ফিল আপ করা রয়েছে। মানে এখানে এই দুটো যে মানে স্টেপ আমরা দেখলাম, এই দুটো স্টেপে কিন্তু আমাদের দুটো না 3টে স্টেপ আমরা দেখলাম, এখানে কিন্তু আমাদের তেমন কিছুই করতে হয়নি আপাতত। তারপর এই জায়গাটায় এসে কিন্তু আমাদের ফিল আপটা করতে হবে। তো এখানে আছে সম্পূর্ণ ঠিকানা, বাড়ির নম্বর, রাস্তা, গ্রাম অথবা ওয়ার্ড। তো ওয়ার্ড কাদের জন্য? যারা মিউনিসিপ্যালিটিতে থাকে তাদের জন্য কিন্তু ওয়ার্ড। তো কিভাবে লিখবেন? তো এখানে দিয়ে দিবেন প্রথমে গ্রামের নামটা এখানে দিয়ে দিবেন, তারপর এখানে পোস্ট অফিসের নাম দিয়ে দিবেন, তারপর পুলিশ স্টেশন এখানে দিয়ে দিবেন, তারপর ডিস্ট্রিক্ট আপনি কোন জেলা থেকে সেটা এখানে দিয়ে দিবেন, তারপর এখানে আপনার পিন নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন হাউস নাম্বার রয়েছে। অনেকে জানতে চাইছে যে এই হাউস নাম্বারটা কোথা থেকে পাবো? তো দেখুন এটা ভোটার লিস্টে আপনি পেয়ে যাবেন। তো এটা না দিলেও কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না। আমি শুনে দেখলাম তো বলছি এটা কোনো ধরনের প্রবলেম হবে না। দিলেও হবে, না দিলেও হবে। তো এটা কিন্তু এইভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে। গ্রাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, কোন জেলা থেকে আপনি এখানে বিলং করেন, তারপর পিন নাম্বার, তারপর হাউস নাম্বার। হাউস নাম্বারটা দিলেও হবে, না দিলেও হবে। তো আসুন দেখে নিন যে নেক্সট স্টেপ কি রয়েছে। তো নেক্সট স্টেপ যেটা রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এটা কিন্তু খুবই ভাইটাল। তো ফার্স্ট এখানে জেলার নাম দেওয়া রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে উত্তর চব্বিশ পরগনা এখানে দেওয়া রয়েছে, আমি উত্তর চব্বিশ পরগনা থেকে। তারপর এখানে আমাদের ব্লক দেওয়া রয়েছে, আমাদের হাসনাবাদ ব্লক। তারপর এখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে, আমরা গ্রামে থাকি সেই জন্য কিন্তু গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে। যারা ওয়ার্ড মানে যারা এখানে পৌরসভাতে থাকে তাদের কিন্তু এখানে ওয়ার্ড নাম্বারটা দেওয়া রয়েছে। তারপর দেখুন এখানে পরিবারের প্রধানের নাম,
তো আমাদের পরিবারের প্রধান আপাতত আমার বাবা। তো সেক্ষেত্রে আমার বাবার নামটা এখানে দেওয়া রয়েছে। আমাদের পরিবারের সদস্য সংখ্যা কজন রয়েছে সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আপনার ফিল আপ করতে হবে আপনার পরিবারে যদি ৫ জন থাকে, ৬ জন থাকে, ২ জন থাকে, তো আপনাকে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে যে আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে। তারপর এখানে প্যান নাম্বার। তো এই প্যান নাম্বারটা কার? দেখুন এই প্যান নাম্বারটা কিন্তু এখানে যার ফর্ম ফিল আপ করা হচ্ছে, মানে এখানে যে আবেদনকারী রয়েছে তার প্যান নাম্বার কিন্তু এখানে দিতে হবে। এখানে কিন্তু কোনো ধরনের যে এখানে যে পরিবারের প্রধান রয়েছে তার প্যান নাম্বার বসালে কিন্তু হবে না। তো তার ফর্মটা যখন ফিল আপ হবে, মানে পরিবারের প্রধানের ফর্মটা যখন ফিল আপ হবে তখন তার প্যান নাম্বারটা হবে। আদারওয়াইজ এখানে আবেদনকারীর প্যান নাম্বার কিন্তু বসাতে হবে। এখানে কিন্তু আপনারা ভালোভাবে এটা খেয়াল করবেন। এখানে কিন্তু পরিবারের প্রধানের প্যান নাম্বার হবে না। এখানে শুধুমাত্র যে আবেদন করছে তার প্যান নাম্বারটাই কিন্তু বসাতে হবে। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট কি বলছে। তো পরিবারের সদস্য যদি 18 বছরের উপরে তার বয়স হয় সেক্ষেত্রে তার এখানে এপিক নাম্বার এখানে বসাতে হবে, এসি নম্বর এখানে বসাতে হবে, পার্ট নম্বর বসাতে হবে, ক্রমিক নম্বর বসাতে হবে। কোথায় পাবেন? তো আসুন দেখিয়ে দিই। তো প্রথমে আপনারা গুগলে চলে আসবেন। গুগলে চলে এসে মাই ভোটার লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে। তো এই ওয়েবসাইটটা থেকে কিন্তু আপনাকে ওপেন করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন। তো এটার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখছেন যে এখানে এক জায়গায় লেখা রয়েছে যে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। তো এটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এই জায়গা থেকে কিন্তু আপনি সমস্ত ডিটেলসটা পেয়ে যাবেন। কিভাবে পাবেন? তো প্রথমে আপনাকে এখানে এপিক নাম্বারটা দিতে হবে, মানে আপনার ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দেবো। তো আমি এখানে আমার এপিক নাম্বারটা দিয়ে দিয়েছি। তারপর এখানে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ক্যাপচা এখানে বসাতে হবে। তো আমি এখানে ক্যাপচাটা দিয়ে দিই। 9RXDGC। তো এখানে ক্যাপচা দিয়ে আপনি যখন সার্চ বারের উপরে ক্লিক করবেন আপনার ডিটেলস কিন্তু চলে আসবে। তো আপনি দেখছেন যে এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু চলে এসছে। ফার্স্ট এখানে এপিক নাম্বারটা এখানে চলে এসছে। তারপর আপনি দেখছেন যে এখানে নাম চলে এসছে, এজ চলে এসছে, বাবার নাম চলে এসছে, স্টেট চলে এসছে, ডিস্ট্রিক্ট চলে এসছে। এসি যেটা ছিল সেটা কিন্তু এটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। তো এটা হচ্ছে এসি। তো এখান থেকে আপনি দেখবেন যে নাম্বারটা কত রয়েছে। তো আমার নাম্বারটা আমি এখানে দিয়ে দিয়েছি। আপনি দেখছেন যে এখানে আমার নাম্বারটা হচ্ছে 126। সেটা কিন্তু আমি এখান থেকে দেখে দিয়ে দিয়েছি। তারপর দেখুন এখানে কি রয়েছে, তারপর রয়েছে পার্ট নাম্বার। তো পার্ট নাম্বারও কিন্তু আপনি এখানে দেখছেন যেখানে কিন্তু লেখা রয়েছে পার্ট। তো এখানে কত নাম্বার পার্ট সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখান থেকে দেখে আপনি বসিয়ে দেবেন। আমার পার্ট নাম্বার 66, সেটা আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে ক্রমিক নাম্বার। তো এখানে আপনি দেখছেন যে পার্ট সিরিয়াল নাম্বার কিন্তু এখানে রয়েছে। তো এখানে আপনি দেখছেন যে ক্রমিক নাম্বার, এটাই কিন্তু ক্রমিক নাম্বার, পার্ট সিরিয়াল নাম্বার। তো এখান থেকে আপনি দেখে, তো আমার হচ্ছে 664, সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখান থেকে দেখে কিন্তু খুব সহজে আপনি এটাকে ফিল করে দেবেন। তারপর দেখুন এখানে নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে স্বাস্থ্য সাথী কার্ডের এখানে নাম্বার চেয়েছে, মানে ইউআরএন যে নম্বর রয়েছে 17 সংখ্যার। তো আপনি কিন্তু এখানে আপনার স্বাস্থ্য সাথী কার্ড যদি থাকে সেক্ষেত্রে এখানটায় দেখে দেখে এই নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন। আমার কাছে কোনো স্বাস্থ্য সাথী কার্ড নেই, আমাদের বাড়ির কারোর স্বাস্থ্য সাথী কার্ড নেই, সেই জন্য কিন্তু আমি দেইনি। তো যাদের কাছে আছে তারা দেবেন, আর যাদের কাছে নেই তাদের কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। যাদের কাছে আছে অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর একটু নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন এখান থেকে কিন্তু কেটে ফেরত দেওয়া হবে। এটা কিন্তু কোনো ধরনের এখানে কিন্তু এটা কোনো ধরনের আমাদের ফিল আপ করার কোনো কিছু নেই। তো এখানে আমাদের আধার নাম্বারটা দেওয়া রয়েছে, আবেদনকারীর নাম এখানে দেখছেন যে আমার নাম দেওয়া রয়েছে, তারপর এখানে রেশন কার্ডের নাম্বারটা দেওয়া রয়েছে, জন্ম তারিখ কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে কোনো কিছু ফিল আপ করার কিন্তু আমাদের আপাতত নেই। তো নেক্সট, মানে আপনি দেখছেন যে সেকেন্ড পাতায় আমরা চলে এসেছি। তো এই জায়গাটায় কিন্তু ভালোভাবে আপনাকে ফিল করতে হবে। তো এখানে জাস্ট হ্যাঁ না এটাই করতে হবে। তো দেখুন এখানে কি বলছে, বাতিল করার মাপকাঠি। তো এখানে কোনো কিছু যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা ক্যান্সেল হয়ে যেতে পারে বা বাতিল হয়ে যেতে পারে। তো বিষয়টা এখানে দেখুন, বিষয় আর মানদণ্ড কি বলছে, পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি। যদি পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রে হ্যাঁতে টিক মারতে হবে। আমাদের 8 লক্ষ টাকার বেশি আয় না, সেই জন্য কিন্তু আমি নাতে টিক করেছি। তারপর কি বলছে, পরিবারের কোনো সদস্য কি আয়কর মানে প্রদান করেন, মানে কোনো কি ইনকাম ট্যাক্স দেয়? যারা যারা ইনকাম ট্যাক্স দেয় তাদেরকে কিন্তু হ্যাঁতে টিক করতে হবে, যারা দেয় না তাদেরকে নাতে টিক করতে হবে। তারপর এখানে নেক্সট তারপরের পয়েন্ট কি বলছে, এসআইআর বা ডাব্লিউবিএলএ 2026 নির্বাচনের জন্য এএসডব্লিউডি তালিকায় কি নাম পাওয়া গিয়েছে? তো যদি পাওয়া যায় সেক্ষেত্রে হ্যাঁতে টিক করবেন, যদি না পাওয়া যায় সেক্ষেত্রে নাতে টিক করবেন। তারপর কি বলছে, এসআইআর যে এসআইআরটা হলো,
তো এই আপিল ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন রয়েছে। আপনার যদি থাকে, আপনি যদি আপিল করে থাকেন সেক্ষেত্রে হ্যাঁতে টিক করতে হবে, আদারওয়াইজ নাতে টিক করতে হবে। তারপরে দেখুন কি বলছে, সিএএ আবেদন মুলতুবি রয়েছে। যদি থাকে তাহলে হ্যাঁতে টিক করবেন, যদি না থাকে তাহলে নাতে টিক করবেন। তারপর কি বলছে, অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। আপনার কি নামটা অন্নপূর্ণা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? এটা নিয়ে কিন্তু অনেকের কনফিউশন রয়েছে। বিষয়টা হচ্ছে অনেকের নাম কিন্তু এখনো সেই তালিকায় ওঠেনি। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু এখানে হ্যাঁতে একদমই টিক করবেন না, কারণ আপনারা যে ফর্মগুলো সাবমিট করেছেন সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তাদের তালিকায় উঠে যাবে। তো এখানে কিন্তু আপনি নাতে টিক করবেন। কি বলেছি, যে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। তো নাম এখনো ওঠেনি, তো বাদ দেওয়া হবে কি করে? সেই জন্য কিন্তু আপনাকে নাতে টিক করতে হবে। নেক্সট পয়েন্ট বলছে, ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন। দেখুন, যদি কোনো ব্যক্তি জীবিত না থাকে এবং তার নামে যদি ফর্ম এসে থাকে সেক্ষেত্রে ফর্ম জমা দেওয়ারই তো দরকার নেই। তো তার সাথে সাথে এখানে দেখুন আর একটা পয়েন্ট এখানে দিয়েছে, স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন। মানে ধরুন যে যে ব্যক্তির নামে এই ফর্মটা এসে তিনি আর পশ্চিমবঙ্গে থাকেন না, এই মুহূর্তে তামিলনাড়ুতে থাকেন বা দিল্লিতে থাকেন, সেখানকার ভোটার হয়ে গিয়েছেন, তাদের জন্য কিন্তু এটা, যদি এরকম হয় সেক্ষেত্রে কিন্তু হ্যাঁতে টিক করতে হবে, আদারওয়াইজ নাতে টিক করতে হবে। তারপর নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন এখানে লেখা রয়েছে যে আবেদনকারীর সম্মতি, মানে যে আবেদন করছে তার সম্মতি এখানে নেওয়া হয়েছে। তো এখানটায় টিক মার্ক করবেন। এখানে দেখুন কি বলছে, আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরের তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সমস্ত সহায়ক দলিল প্রদান করেছি। আমি জানি যে আমার দেওয়া কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সুবিধা বন্ধ করা হবে। তো এই ডিক্লারেশনটা রয়েছে। তারপর দেখুন এই জায়গাটায় কিন্তু সিগনেচার করতে হবে, মানে যে আবেদন করছে তার সিগনেচার এখানে করতে হবে। যদি আপনি সিগনেচার করতে জানেন সেক্ষেত্রে সিগনেচার করবেন, যদি যাদের মানে সিগনেচার করতে পারে না তো তাদের কিন্তু এখানে বুড়ো আঙুলের ছাপটা এখানটায় দিতে হবে। তো এখানে কিন্তু ছাপ দিয়ে দিবেন। তারপর নিচের দিকে আসলে এখানে দেখুন ফ্রন্ট লাইন কর্মী, এটা আমাদের জন্য নয়, যারা এখানে কাজ করে ফ্রন্ট লাইনে, তো তাদের জন্য কিন্তু এটা। যদি মানে কাজ করে সেক্ষেত্রে তার নাম এখানে লিখতে হবে, কোন পদে রয়েছে সেটা লিখতে হবে। যদি সুপারিশযোগ্য হয় সেক্ষেত্রে ইয়েস, আদারওয়াইজ নো। তারপর কিন্তু এখানে তার স্বাক্ষরটা দিয়ে দিতে হবে। তারপর যদি আমরা নিচের দিকে আসি, এখানে দেখতে পাবেন শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, যাচাইকারী অফিসারের জন্য। তো এটা কিন্তু আমাদের জন্য নয়, এটা কিন্তু শুধুমাত্র সরকারি অফিসার তারাই এখানে ফিল আপ করবে। তো এখানে কিন্তু আমাদের কোনো কিছুই করতে হবে না। আপাতত আমি যতটুকু দেখালাম এগুলোই কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এবার জেনে নেব কোন কোন ডকুমেন্ট আমাদেরকে দিতে হবে, মানে জমা করতে হবে এই ফর্মের সাথে। দেখুন, প্রথমে আমাদের আধার কার্ডের নাম্বার যেহেতু আছে সেই জন্য আমাদের আধার কার্ডের জেরক্সটা দিতে হবে। তো আধার কার্ডের জেরক্স আমাদের 1 নাম্বার, আমাদের আধার কার্ডের জেরক্সটা আমাদের জমা দিতে হবে। 2 নাম্বার আমাদের এখানে রেশন কার্ডের জেরক্স দিতে হবে, যে রেশন কার্ডের নাম্বারটা এখানে রয়েছে, খাদ্যসাথীর যে নাম্বারটা রয়েছে। তো 2 নাম্বার আমাদের রেশন কার্ডের যে জেরক্স রয়েছে সেটা দিতে হবে। 3 নাম্বার আপনাকে কি দিতে হবে, দেখুন এখানে 3 নাম্বারে এখানে প্যান কার্ডের নাম্বার আপনি দিয়েছেন। তো প্যান কার্ড যদি থাকে সেক্ষেত্রে প্যান কার্ডের নাম্বার আপনি দিয়েছেন, সেই জন্য প্যান কার্ডের জেরক্সটাও কিন্তু আপনাকে দিতে হবে। তার সাথে সাথে আপনাকে কি দিতে হবে, এখানে স্বাস্থ্যসাথীর বিবরণ চেয়েছে, সেই জন্য আপনার স্বাস্থ্যসাথীর কার্ড যদি থাকে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কিন্তু আপনাকে দিতে হবে। এখানে ভোটার কার্ডের নাম্বার যেহেতু দিয়েছি সেই জন্য ভোটার কার্ডের জেরক্স কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তার সাথে সাথে আরেকটা জিনিস এখানে দিতে হবে, যেটা আমাকে বলল, সেটা হচ্ছে এসআইআর করার সময় কিন্তু 2টো করে ফর্ম আমাদের দিয়েছিল। তো এসআইআর মানে করার সময় যে 2টো করে ফর্ম দিয়েছিল, একটা জমা নিয়েছিল আর একটা কিন্তু আমাদের কাছে ছিল। তো যে ফর্মটা আমাদের কাছে আছে এই মুহূর্তে সেই ফর্মের একটা জেরক্স কিন্তু দিতে বলেছে। তো আমাদের এখান থেকে এটাই বলা হয়েছে, অন্যান্য জায়গায় কি বলেছে আমি জানি না। তো আমাকে এটাই বলে গেল যে এসআইআর করার সময় যে 2টো করে ফর্ম দেওয়া হয়েছিল, একটা ফর্ম জমা নিয়ে নিয়েছিল আর একটা ফর্ম রয়েছে। তো সেই ফর্মটার একটা জেরক্স কিন্তু এখানে দিতে হবে, জেরক্স করে দিতে হবে। তো এই ডকুমেন্টগুলো কিন্তু আপাতত আপনাকে জেরক্স করে ফর্মের সাথে এখানে স্ট্যাবল করে সেখানে আশা কর্মীর কাছে পুনরায় আবার জমা করতে হবে। কোনো জায়গায় আপনাকে যেতে হবে না, কোথাও যেতে হবে না, আপনার বাড়ি থেকে এসে কিন্তু ফর্মটা তারাই জমা নিয়ে যাবে। তো আশা করি বোঝাতে পেরেছি যে ফর্ম ফিল আপ কিভাবে করতে হয় এবং কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে। সবকিছু কিন্তু ডিটেলস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।